প্রিয় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষে ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ঘরে বসে আমাদের এই অনলাইন ক্লাসগুলোর প্রতি অধিক মনোযোগী হবে এবং বাসায় বসে থেকে পড়ার কাজগুলো রীতিমতো চালিয়ে যেতে পারবে। চলো আজকে আমরা আমাদের ক্লাসের পড়ার দিকে যাই। আমরা সাধারণ রসায়ন 2-এর তোমার অষ্টম অধ্যায়ের সন্নিবেশ রসায়ন হতে আমরা আজকে শিখব। ইতিমধ্যে সন্নিবেশ রসায়নের হতে কয়েকটি ক্লাস হয়েছে। তো সেই ক্লাসের মধ্যে আমরা শিখেছি জটিল যৌগের গঠনের যে মতবাদ ছিল, বার্নারের মতবাদ, সি যুগের মতবাদ, আর জটিল যৌগের কিছু বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি। তবে আজকে জটিল যৌগের গঠন ব্যাখ্যাতে আমরা একটি তথ্য আলোচনা করব। সেই তথ্যটা হলো যুযুতা বন্ধন তথ্য। সেই তথ্যের আলোচনার মধ্যে আমরা কয়েকটি জটিল আয়নের গঠন ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো আমরা সেটার দিকে যাই। আমরা একটু এই যুযুতা বন্ধন তত্ত্ব তোমার তথ্য প্রদান করছে তোমার যে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি তোমার কেমিস্ট্রির যে অধ্যাপক লিনাস পলিং, সেই লিনাস পলিং তোমার এই তত্ত্ব প্রদান করে তোমার করেছেন তোমার 1931 খ্রিস্টাব্দে। সে আবার এই লিনাস পলিং দুবার নোবেল বিজয়ী ছিলেন। তো এই লিনাস পলিং জটিল অণুর আকৃতি, বন্ধন প্রকৃতি এবং চুম্বক ধর্ম এর তত্ত্বের সাহায্যে অতি সহজে তোমার ব্যাখ্যা করা যায়। এই তথ্যটার বর্ণনাটা এরকম ছিল। এর তথ্য অনুসারে জটিল যৌগ সৃষ্টিকারী ধাতব পরমাণু বা আয়নের যুযুতা স্তরে ধাতুর সন্নিবেশ সংখ্যার সমসংখ্যক উপযোগী তোমার অরবিটাল থাকতে হবে। আবার বলি, এর তত্ত্বের সাহায্যে জটিল যৌগ সৃষ্টিকারী ধাতব পরমাণু বা আয়নের আয়নসমূহের যুযুতা স্তরে ধাতুর সন্নিবেশ সংখ্যা সমান সংখ্যক উপযোগী তোমার ফাঁকা অরবিটাল থাকতে হবে, অথবা যুযুতা স্তরে ইলেকট্রনগুলো পূর্ণ বিন্যাসের মাধ্যমে রূপ ফাঁকা অরবিটাল পাওয়া যেতে পারে। এই অরবিটালগুলো হাইব্রিডাইজেশনের মাধ্যমে লিগ্যান্ডের সাথে বন্ধন গঠন উপযুক্ততা অর্জন করে এবং হাইব্রিডেশন প্রকৃতির উপর নির্ভর করে এই হাইব্রিড অরবিটালগুলো নির্দিষ্ট দিকে প্রসারিত থাকে। কেবলমাত্র এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর নির্দেশিত পারমাণবিক অরবিটালগুলো হাইব্রিড গঠনের উপযোগী। তো এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর নির্ধারিত অরবিটালগুলো হচ্ছে তোমার এস অরবিটাল হতে পারে, পি এক্স অরবিটাল হতে পারে, পি ওয়াই অরবিটাল হতে পারে, পি জেড অরবিটাল হতে পারে, আর হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার অরবিটাল। এই হাইব্রিডাইজেশনের জন্য আমরা কি কি জটিল যৌগ এর ক্ষেত্রে কি কি হাইব্রিডেশন দেখতে পাই sp হাইব্রিডেশন, sp2 হাইব্রিডেশন, sp3, তারপরে আছে dsp2, dsp3 এবং d2sp3 হাইব্রিড অরবিটাল। এই ক্ষেত্রে লিগ্যান্ডগুলো তোমার কিন্তু ধাতব আয়নের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে এই জায়গায় সন্নিবেশ বন্ধন গঠিত হচ্ছে। এইভাবে ধাতব আয়ন লিগ্যান্ডের মধ্যে ইলেকট্রন শেয়ারের মধ্যেও কি সন্নিবেশ বন্ধন গঠিত হচ্ছে। তো এই জটিল আয়নের গঠনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যদি সন্নিবেশ সংখ্যা তোমার 2 হয় তাহলে তোমার sp হাইব্রিডেশন হবে। এক্ষেত্রে জটিল অণুর আকৃতি হবে তোমার সরলরৈখিক। আর যদি সন্নিবেশ সংখ্যা 3 হয় তাহলে sp2 হাইব্রিডেশন হবে, আকৃতি হবে তোমার ত্রিকোণীয় সমতলীয়। আর সন্নিবেশ সংখ্যা যদি 4 হয় তাহলে হাইব্রিডেশন হবে sp3 আর আকৃতি হবে চতুস্তলুখ। এই ক্ষেত্রে কি কি অরবিটাল অংশগ্রহণ করবে? s অরবিটাল, px, py, pz অরবিটাল। আবার সন্নিবেশ সংখ্যা যদি 4 হয় তাহলে তোমার এই ক্ষেত্রে dsp
হাইব্রিডেশন হতে পারে, আকৃতি হবে তোমার বর্গাকার সমতুল্য। তাহলে এই ক্ষেত্রে কি কি অরবিটাল অঙ্কন হতে পারে, dx² - y² s অরবিটাল, px এবং py। তারপর দেখো শনিবার সংখ্যা যদি 5 হয় তাহলে হাইব্রিডেশন হবে dsp3। হ্যাঁ, আকৃতি হবে ত্রিকোণীয় দ্বিপিরামিড। আবার তাহলে কি কি অরবিটাল অংশগ্রহণ করতে পারে, dz², তারপর s px py pz এই অরবিটালগুলো। আবার শনিবার সংখ্যা দেখো 5 হলে আমরা হাইব্রিডেশন dsp3 হবে। সেই ক্ষেত্রে বর্গাকার মানে একটা হলো 5 হলে ত্রিকোণীয় দ্বিপিরামিড হতে পারে, আর একটা হলো বর্গাকৃতি মানে পিরামিড হতে পারে। সেই ক্ষেত্রে যদি dx² - y² অরবিটালতে অংশগ্রহণ করে তাহলে কি dx² - y² s, তারপর px py p মানে z অরবিটাল, এই মোট 5টি অরবিটালে মিলে dsp3 সংকরণ মানে হাইব্রিডেশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। আকৃতি হতে পারে বর্গাকৃতির পিরামিড। শনিবার সংখ্যা যদি 6 হয় তাহলে হবে dx² - y² dz², তারপরে dz² s px py pz অরবিটাল মিলিত হয়ে 6টি অরবিটাল থাকে। সেই অরবিটালগুলো d2sp3 আর আকৃতি হবে অষ্টতলিত। এইভাবে এই গঠনগুলো আমরা যে দ্বিতীয়তা বর্ণতত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। চলো আমরা একটা উদাহরণ দেখাই। উদাহরণটা আমি বলে লিখে রেখেছি, এই যে হেক্সাসায়ানো মানে ফেরেট কি জটিল আয়ন, এক্ষেত্রে সায়ানাইড লিগ্যান্ড আর কেন্দ্রীয় দাতা হলো ফেরিক আয়ন। এই ফেরাস আয়রনে ইলেকট্রন হলো তোমার 26টি। সেই ইলেকট্রন যখন আমরা Fe3+ হয় তখন ফেরিক হয়, তখন আমাদের ইলেকট্রন হবে ফেরিক হয় 1s2 2s2 2p 6 3s2 3p 6 আর হলো 3p 5। এই ডি অরবিটাল থাকে তোমার 5টি। আমরা অরবিটালের দিকে ইলেকট্রন মানে বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করে ডি অরবিটালে 5টি আর s অরবিটাল খালি, p অরবিটাল খালি। 6টি লিগ্যান্ডের সাথে সংযোগ বন্ধন গঠনের জন্য 6টি ফাঁকা অরবিটালের প্রয়োজন। এই কারণে ফেরিক আয়নে ইলেকট্রনগুলো পূর্ণ বিন্যস্ত হয়ে তোমার মানে 6টি ফাঁকা অরবিটাল তৈরি করে। পূর্ণ বিন্যস্ত হয়ে দেখা যায় ডি অরবিটাল প্রথম সবগুলি মানে বিজোড় ইলেকট্রন ছিল, পরে দেখা যায় পূর্ণ বিন্যস্ত ইলেকট্রন কিছুটা চেপে গিয়ে আমরা 2টি ফাঁকা ডি অরবিটাল পেয়ে গেলাম, তারপরে একটি s আর 3টি p। এখন 2টি d অরবিটাল, একটি s আর 3টি p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে তোমার d2sp3 সংকরণ বা d2sp3 হাইব্রিডেশন প্রক্রিয়া অংশগ্রহণ করে 6টি d2sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করে। এই 6টি d2sp3 হাইব্রিড অরবিটাল 6টি সায়ানাইড মানে লিগ্যান্ডের ইলেকট্রনপূর্ণ অরবিটালের সাথে তোমার সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে তোমার হেক্সাসায়ানোফেরেট কি জটিল আয়ন গঠন করে। তাহলে আমরা পরে দেখো এই যে 6টি সায়ানাইড, এই যে ফাঁকা 6টি অরবিটালের মধ্যে 6টি সায়ানাইড লিগ্যান্ড ইলেকট্রন দিয়ে এদিক দিয়ে পূর্ণ করব। তাহলে আমরা পাইলাম কয়টি, এই জায়গায় 2টি 3টি 4টি 5টি 6টি, 6টি মিলে কি d2sp3 সংকরণ হয়ে কি আমরা হেক্সাসায়ানোফেরেট কি জটিল আয়ন গঠন করি। আমরা লিগ্যান্ডগুলো জটিল মানে আকৃতিটা এঁকে দিলাম, দিলে তোমার 6টি লিগ্যান্ড মানে তোমার অষ্টতলীয়ভাবে মানে প্রসারিত হচ্ছে চতুর্দিকে, অর্থাৎ কেন্দ্রীয় মানে আয়রনের ফেরিক আয়নের চতুর্দিকে কি 6টি লিগ্যান্ড প্রসারিত আছে। তাহলে এর আকৃতি হচ্ছে কি অষ্টতলীয়। এবং এই জটিল আয়নের মধ্যে দেখা যাচ্ছে একটি জোড়হীন ইলেকট্রন উপস্থিত থাকে। এই যে একটি জোড়হীন ইলেকট্রন উপস্থিত থাকার কারণে এটি হলো তোমার প্যারা মানে ম্যাগনেটিক মানে আয়ন। এই প্যারাম্যাগনেটিক আয়ন থাকাতে আমরা বুঝতে পারি এটা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। এইভাবে আমরা এই যে হেক্সাসায়ানোফেরেট মানে 3 জটিল আয়নের গঠন ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলো আরেকটি জটিল আয়ন আমরা যদি দেখাই,
হেক্সাএমিন কোবাল্ট মানে 3 জটিল কোবাল্টের ইলেকট্রন মিলে কোবাল্টে হলো তোমার কত 27 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3p তোমার কত হলো 4 10 12 18 20 তার সাথে কত 20 আর সাথে হচ্ছে 27 যখন কোবাল্ট 3+ হবে তখন তার 3টি ইলেকট্রন চলে যাবে 3টি ইলেকট্রন চলে গেলে মানে s অরবিটাল মানে 4s থেকে যাবে একটি আর d তে যাবে একটি তাহলে d তে ইলেকট্রন থাকবে কয়টি d তে ইলেকট্রন থাকবে 6টি 1s2 2s2 2p6 3s2 3p6 আর হলো 3p6 ঠিক আছে তাহলে d অরবিটালটা আমরা 1 2 3 4 s তো খালি p ও খালি তাহলে এটা হলো 3p 4s 4 দিতে কয়টা আছে 6টি যখন এই 6টি লিগ্যান্ডের সাথে কোবাল্ট মানে মানে এই জটিল অণুটি জটিল আয়নটির ক্ষেত্রে 6টি মানে লিগ্যান্ড আছে 6টি লিগ্যান্ড আছে 6টি সঠিক বন্ধন গঠন 6টি আমার এই যে ফাঁকা অরবিটালের প্রয়োজন হয় সেই কারণে কোবাল্ট 3 ইলেকট্রনগুলো কি পূর্ণ বিন্যাসের প্রয়োজন হয়েছে পূর্ণ বিন্যাসের মাধ্যমে 6টি ফাঁকা অরবিটাল তৈরি করবে কোবাল্ট 3 এর পূর্ণ বিন্যস্ত বিন্যাস ঠিক আছে তাহলে দেখো দুটি ফাঁকা হলো তাহলে এই 6টি ফাঁকা অরবিটাল এদের মিলিত হয়ে d2sp3 সংকরণ তৈরি করে সংকরণে অংশগ্রহণ করে তাহলে আমরা এই 6টি মানে ফাঁকা অরবিটাল এই 6টি ফাঁকা অরবিটাল কি d অরবিটালের থেকে আমরা দুটি s অরবিটাল একটি আর p অরবিটালের থেকে তিনটি মোট 6টি মানে ফাঁকা অরবিটালগুলো পরস্পরের সাথে তোমার মিশ্রিত হয়ে 6টি সমশক্তি সম্পন্ন d2sp3 সংকরিত বা হাইব্রিড অরবিটাল পাওয়া যায় এই 6টি d2sp3 হাইব্রিড অরবিটাল 6টি অ্যামোনিয়াম অণুর মানে ইলেকট্রন পূর্ণ অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে 6টি সন্নিবেশ বন্ধন গঠন করে তোমার হেক্সাএমিন মানে কোবাল্ট 3 জটিল আয়ন গঠন করে তাই এই ফাঁকা অরবিটালগুলোর মধ্যে পরবর্তীতে তোমার যদি ইলেকট্রনগুলো আসে লিগ্যান্ড হতে লিগ্যান্ড হতে ইলেকট্রন আসবে তাহলে এই লিগ্যান্ডগুলো সে ফাঁকাগুলো পূর্ণ হয়ে যাবে আকৃতি হচ্ছে দেখো d2sp3 সংকরণের মাধ্যমে হচ্ছে কিনা তার আকৃতি হবে কি অষ্টকোণীয়
ঠিক আছে। তাহলে আমরা এটা কি পাচ্ছি, এই যে হেক্সাঅ্যামিন কোবাল্ট 3 জটিল আয়ন গঠন আমরা কি কেন্দ্রীয় ধাতব আয়ন কোবাল্ট ইলেকট্রোবিন্যাস করলাম। কোবাল্ট 3 জটিল আয়নের মানে কোবাল্ট 3 এর মানে 3+ ইলেকট্রোবিন্যাস করতে পারে, 3টি ইলেকট্রন ত্যাগ করে d অরবিটাল থেকে 6টি আমরা লিখলাম ব্লক দিয়ে, ব্লক ডায়াগ্রাম দিয়ে। তারপর 6টি মানে অ্যামোনিয়ার সাথে সনিবিক বন্ধন গঠন জন্য 6টি ফাঁকা অরবিটাল প্রয়োজন। এই কারণে কোবাল্ট 3 এর ইলেকট্রনগুলো পুনর্বিন্যস্ত হয়ে নিম্নরূপ ধারণ করে কি দুটি d অরবিটাল ফাঁকা করে, তাহলে দুটি d অরবিটাল, একটি s তার 3টি p অরবিটাল মিলিত হয়ে d2sp3 সম্পর্কিত অরবিটাল তৈরি করে। মোট মানে 6টি d2sp3 সম্পর্কিত অরবিটাল তৈরি করে। এই 6টি d2sp3 সম্পর্কিত অরবিটাল 6টি অ্যামোনিয়ার অণুর ইলেকট্রোপূর্ণ অরবিটালের সাথে মানে অধিক্রমণের মাধ্যমে 6টি সন্নিবেশ বন্ধন গঠন করে তোমার হেক্সাঅ্যামিন মানে কোবাল্ট 3 জটিল আয়ন গঠন করে। এই জটিল আয়নের মধ্যে দেখা যাচ্ছে তোমার কোনো মানে জোড়হীন ইলেকট্রন নেই, অর্থাৎ এই জটিল আয়নটি কি মানে বিজোড় ইলেকট্রন নেই। বিজোড় ইলেকট্রন না থাকার কারণে জটিল আয়নটি কি প্যারা মানে ডায়া মানে ম্যাগনেটিক মানে ধর্ম প্রদর্শন করে এবং d2sp3 সম্পূর্ণের মাধ্যমে গঠিত হয় বলে তার আকৃতি হবে কি অষ্টত্রিভুজ। তাহলে আকৃতি এটা হচ্ছে অষ্টগোলকীয় আকৃতি। আর আর এটা কি ডায়াম্যাগনেটিক কেন হলো, যে জোড়হীন ইলেকট্রন উপস্থিত না থাকার কারণে, অর্থাৎ সবগুলো অর্থাৎ এক কথা হলো বিজোড় ইলেকট্রন না থাকার কারণে হলো ডায়াম্যাগনেটিক। যদি জোড় ইলেকট্রন থাকে তাহলে আমরা বুঝবো মানে ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, আর যদি বিজোড় ইলেকট্রন থাকতো তাহলে কি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। যেহেতু আমরা বিজোড় ইলেকট্রন দেখতে পাচ্ছি না সেই কারণে আমরা এই জটিল আয়নটি কি ডায়াম্যাগনেটিক প্রকৃতির এবং তার আকৃতি হলো অষ্টগোলকীয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে। তারপর আরেকটা দেখো, ক্রোমিয়ামের জটিল হেক্সাঅ্যামিন জটিল ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করো। 24 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে তোমার 4s1 3p কত 5 আমরা লিখি। তাহলে যখন ক্রোমিয়াম 3+ হবে তখন তোমার কি 3টি ইলেকট্রন সুস্থিতির জন্য আমরা s থেকে একটি ডিগ্রি দিয়ে আমরা পূর্ণ করে রাখছি, d অরবিটাল অর্ধপূর্ণ অথবা মানে পূর্ণ অবস্থা প্রসূত, সেই কারণে আমরা s অরবিটাল একটিতে d অরবিটালে মানে তোমার 5টা দেওয়া হচ্ছে। তাহলে ইলেকট্রন তোমার s অরবিটাল এবং d অরবিটাল থেকে চলে যাচ্ছে, মোট 3টি ইলেকট্রন চলে যাবে। এই জায়গার ভাগ কত ছিল 4s2 3d4, সেটার বদলে আমরা এটা লিখেছি ব্লক দিয়ে দেখাই d অরবিটালে 1 2 3 1 2 3 4 কয়টা কয়টা 3টি আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই d অরবিটালে তাহলে 6টি অ্যামোনিয়ার সাথে মানে অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠনের জন্য এখানে 6টি মানে ফাঁকা অরবিটাল প্রয়োজন। দেখা যাচ্ছে যে এই মানে ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের থেকে আমরা দেখতে পাই 6টি ফাঁকা অরবিটাল আছে। d অরবিটালের ফাঁকা আছে 2টি, s অরবিটাল 1টি আর p অরবিটাল 3টি। এই 6টি ফাঁকা অরবিটাল মানে 2টি d 1টি s 3টি p
একটি অরবিটাল মিলিত হয়ে 6টি D2sp3 হাইব্রিড অরবিটাল তৈরি গঠন করে। এই হাইব্রিড অরবিটালগুলো পরবর্তীতে 6টি অ্যামোনিয়াম অণুর ইলেকট্রনপূর্ণ অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে 6টি সন্নিবেশ বন্ধন গঠন করে মানে হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 এই জটিল আয়ন গঠন করে। তাহলে এই জায়গায় কি সংকলন হচ্ছে দেখো, D2sp3 সংকলন। এখন এই ফাঁকা অরবিটালগুলোর মধ্যে আমরা জটিল আয়নকে গড়ে তুলছি। তাহলে কেন্দ্রীয় অবস্থানে ক্রোমিয়াম ছয়টি কিভাবে হলো, ইলেকট্রন বিন্যাস করলাম। ক্রোমিয়ামের 3+ ইলেকট্রন ডি অরবিটাল থাকে, মানে ইলেকট্রন থাকে 3টি, এই 3টি ইলেকট্রন থাকে অরবিটাল মানে ব্লক দিয়ে ডি অরবিটাল দিয়ে দেখালাম। তারপরে 6টি অ্যামোনিয়ার মানে সাথে সন্নিবন্ধন ঘটানোর 6টি ফাঁকা অরবিটালের প্রয়োজন ছিল। 6টি ফাঁকা অরবিটাল মানে দেখা যাচ্ছে ডি অরবিটাল আছে, তাহলে ডি অরবিটাল নিলাম 2টি, একটি s আর 3টি অরবিটাল মিলিত হয়ে কি D2sp3 সংকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করলো। তাহলে অংশগ্রহণ করার পর 6টি D2sp3 সংকরিত অরবিটাল তৈরি হলো। এই 6টি sp3 মানে D2sp3 সংকরিত অরবিটাল 6টি অ্যামোনিয়াম অণুর ইলেকট্রন অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে 6টি সন্নিবেশ বন্ধন গঠন করে তোমার হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 জটিল আয়ন গঠন করে। এই জটিল আয়নের মধ্যে তোমার মানে 6টি মানে অ্যামোনিয়া অণু তোমার চতুর্দিকে মানে অষ্টতলীয় ভাবে মানে যুক্ত আছে। তার এই আকৃতি হলো তোমার অষ্টতলীয়, কারণ D2 তোমার sp3 সংকরণের মাধ্যমে গঠিত হয় বলে এই জটিল আয়নের আকৃতি হলো কি অষ্টতলীয়, এবং 3টি জোড়হীন ইলেকট্রন উপস্থিত থাকার কারণে এই জটিল আয়নটি কি মানে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। প্যারাম্যাগনেটিক কেন, 3টি মানে এই যে 3টি মানে জোড়হীন ইলেকট্রন উপস্থিত থাকার কারণে এই জটিল আয়নটি কি প্যারা, তাহলে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। আর হলো আকৃতি এইভাবে আমরা জটিল আয়নটি মানে ব্যাখ্যা করতে পারি। আশা করি আমি এই যে 3টি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা খাতায় লিখতে পারবে এবং প্রত্যেকটি জটিল আয়নের গঠন মানে প্রকৃতি এবং বন্ধন প্রকৃতি এবং চৌম্বক ধর্মগুলো ব্যাখ্যা করতে পারবে। তবে এই তথ্যের জন্য আমরা সবগুলো জটিল মানে যৌগের গঠন আমরা একরূপে ব্যাখ্যা করতে পারি না। কিছু মানে জটিল মানে এই তথ্যের মধ্যে যুদ্ধতা বন্ধন তথ্যের মধ্যে ত্রুটি থেকে যায়। ত্রুটিগুলো আমি দু একটি ত্রুটি আমি বলতেছি।
দেখা যাচ্ছে যে একই প্রকার ধাতব আয়ন, যদি ধাতব আয়ন একই রকম থাকে এবং বিভিন্ন লিগ্যান্ডের সাথে যুক্ত যৌগের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কেন উচ্চ স্পিন এবং কেন নিম্ন স্পিন মানে জটিল আয়ন সৃষ্টি করে তার ব্যাখ্যা এই যুযুতা বন্ধন তত্ত্বে দেওয়া যায়। অর্থাৎ এই যে স্পিন সংখ্যা এই জায়গায় 3টি, কোনো ক্ষেত্রে মানে আমরা স্পিন পাবো একটি বা কোনো মানে স্পিন পাবো 2টি। অর্থাৎ স্পিন সংখ্যা মানে কেন বেশি বা কেন কম সেটার ব্যাখ্যা দিতে পারতেছে না। বলা হচ্ছে একই ধাতব আয়ন বিভিন্ন লিগ্যান্ডের সাথে যুক্ত যৌগের ক্ষেত্রে কেন উচ্চ স্পিন এবং কেন নিম্ন স্পিন জটিল আয়ন সৃষ্টি করে তার ব্যাখ্যা যুযুতা বন্ধন তত্ত্ব দিতে পারে না। আরেকটা পয়েন্ট হলো জটিল যৌগের চুম্বক ধর্ম জানা থাকলে তার সাথে সামঞ্জস্য রেখে ইলেকট্রন বিন্যাস লিখতে হয়। অর্থাৎ পয়েন্টটাকে জটিল যৌগের চুম্বক ধর্ম যদি জানা থাকে তাহলে তার সাথে সামঞ্জস্য রেখে ইলেকট্রন বিন্যাস লিখতে হয়। এটিও যুযুতা বন্ধন তত্ত্বের ত্রুটি ছিল। তাহলে দুটি ত্রুটি আমরা কি পাই? যুযুতা বন্ধন তত্ত্বের ত্রুটি হলো মানে দুটি আমরা পাচ্ছি, মানে একই মানে ধাতব আয়নের সাথে বিভিন্ন লিগ্যান্ড যুক্ত হয়ে জটিল আয়ন গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উচ্চ স্পিন এবং নিম্ন স্পিনের মানে বিষয়টা, এটা জটিল যুযুতা বন্ধন তত্ত্বের ত্রুটি ছিল। আবার জটিল যৌগের চুম্বক ধর্ম জানা থাকলে তার সাথে সামঞ্জস্য রেখে ইলেকট্রন বিন্যাস লিখতে হয়। অর্থাৎ এই যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক হতে হলে বিজোড় ইলেকট্রন থাকতে হবে, ডায়াম্যাগনেটিক হলে তোমার মানে ডি অরবিটালের মধ্যে কি জোড় ইলেকট্রন থাকতে হবে। এই সামঞ্জস্য রেখে আমাদের কি প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক সামঞ্জস্যের উপর ভিত্তি করে আমি ইলেকট্রন বিন্যাস লিখতে হয়। এটাও ছিল যুযুতি বন্ধন তত্ত্বের সীমাবদ্ধতা বা ত্রুটি। এই বিষয়গুলো পরবর্তীতে আমরা অন্য মতবাদের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। যেরকম পরবর্তী মতবাদ আছে তোমার ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব বা স্ফটিক ক্ষেত্র তত্ত্ব, সেটার সাথে আমরা জটিল যৌগের যে উচ্চ স্পিন নিম্ন স্পিন চুম্বক ধর্ম আরও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালোভাবে খাতায় পড়ে খাতায় লিখবে, জটিল যৌগ গঠনগুলো একটু বোঝার চেষ্টা করবে, তাহলে পরীক্ষা ভালো করতে হবে। তাহলে আজকে পর্যন্তই, সকলে ভালো থাকো, ধন্যবাদ সকলকে।